আমার বুকটা ধক করে উঠল। আমি আর তিলমাত্র না দাঁড়িয়ে আবার ছুটলাম। যে পথে এসেছিলাম সেই পথে ছুটলাম আমার গাড়ির দিকে। টপাটপ 5-6টা লাইন টপকে টপকে আমি যখন সেই মাঠের ধারে আমার গাড়ির সামনে এসে দাঁড়ালাম, তখন দেখি অত বড় গাড়িখানাও কে যেন উধাও করে দিয়েছে। গাড়ির তো কোনো চিহ্নমাত্র নেই সেখানে। কি সর্বনাশ! আবার ভালো করে আমি চারিদিকে তাকিয়ে দেখলাম, স্টেশনও নেই, গাড়িও নেই, চারিদিক খাঁ খাঁ করছে। এখন উপায়? ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে মণিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প কঙ্কালের টঙ্কার। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প মণিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা কঙ্কালের টঙ্কার। ছেলেবেলায় আমি কবিতা লিখতাম। আমার আত্মীয়রা আমাকে তিরস্কার করতেন, বন্ধুরা ঠাট্টা করতেন, মাস্টারমশাই প্রহার দিতেন এবং কাগজের সম্পাদকরা না ছেপে ফেরত দিতেন। কিন্তু বলে রাখি, একদিন সমূহ বিপদ থেকে আমার প্রাণ রক্ষা হয়েছিল কেবলমাত্র আমার এই কবিত্ব শক্তির জোরে। তোমরা নিশ্চয়ই আশ্চর্য হচ্ছ, কবিতা আমার প্রাণ রক্ষা করলে কেমন করে? সত্যি বলছি, সেদিন কারো সাধ্য ছিল না যে মরণাপন্ন আমাকে রক্ষা করে। নইলে লোকের অত্যাচারে কবিতা লক্ষ্মীকে বাল্য বয়সে বিদায় দিলে সেদিন আমার যে কি অবস্থা হতো তা কেবল আমিই জানি। গল্পটা তাহলে খুলেই বলি। নানা স্থান ঘুরে আমি যাচ্ছিলাম জয়পুর থেকে দিল্লি। টাইম টেবিল খুলে দেখলাম যে টানা দিল্লি যেতে গেলে রাত্রের গাড়িটাই সুবিধে হবে, কিন্তু সেই ট্রেন অনেক রাতে ছাড়ে, প্রায় 2টো। একে জয়পুরের মতন জায়গা, তাই মাঘ মাসের শীত, তার উপরে আবার রাত্রি 2টো। এই দ্রোহস্পর্শ ঘাড়ে নিয়ে যাত্রা করতে আতঙ্কে আমার বুক কাঁপতে লাগলো। কিন্তু উপায় কি? আমি স্টেশন মাস্টারকে বললুম, কি উপায় করা যায় বলুন দেখি? এই দারুণ শীতে ভোর রাত্রে বিছানা ছেড়ে উঠে ট্রেন ধরবার কথা মনে করতেই আমার তো কম্প দিয়ে জল আসছে মশাই। মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাবু, বলছিলাম আপনি কি ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার? তখন বড়দিনের ছুটিতে রেল কোম্পানি আধা ভাড়ায় সর্বত্র যাতায়াতের ব্যবস্থা করায় আমি সস্তায় বড় মানুষই করছিল। বুক ফুলিয়ে বললুম, হ্যাঁ, এই তো আমার ফার্স্ট ক্লাসের টিকিট। স্টেশন মাস্টার বললেন, বাহ, বেশ ভালো কথা। এই প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য একটা খুব ভালো ব্যবস্থা আছে। আমি বললুম, কি ব্যবস্থা? তিনি বললেন, আপনি এক কাজ করবেন, সন্ধে 8টার মধ্যে খেয়ে দিয়ে স্টেশনে চলে আসবেন। আপনার জন্য একখানা ফার্স্ট ক্লাস গাড়ি একেবারে সাইডিং এ কেটে রেখে দেবো। আপনি তাইতে বিছানা পেতে শুয়ে পড়বেন লেপ মুড়ি দিয়ে। তারপর রাত্রে যখন মেল ট্রেন আসবে তাইতে আপনার গাড়ি লাগিয়ে দেবো। আপনি দিব্যি ঘুমোতে ঘুমোতে দিল্লি পৌঁছে যাবেন। আমি বললুম, বাহ 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 বাহ, এ তো বেশ ব্যাপার। স্টেশন মাস্টার বললেন, হ্যাঁ, শীতের রাতে গাড়ি ধরবার অসুবিধে বলেই তো কোম্পানি বড় লোক যাত্রীদের জন্য এই ব্যবস্থা করেছেন। আমি বললুম, খুব ভালো ব্যবস্থা। আমি তাহলে 8টার মধ্যেই আসবো, আপনি গাড়ি ঠিক রাখবেন কেমন? তিনি বললেন, গাড়ি ঠিক থাকবে, কিন্তু আপনি দেরি করবেন না। 8টার পর আর ট্রেন নেই বলে আমরা 8টার সময় স্টেশন বন্ধ করে সবাই চলে যাই। আমি বললুম, 8টার মধ্যেই আসবো কিন্তু। এই বলে আমি চলে গেলুম। তারপর সন্ধেবেলা আহারাদি সেরে পায়ে 3 জোড়া ডবল মোজা, গায়ে 2টো গরম গেঞ্জির ওপরে একটা মোটা ফ্ল্যানেলের কামিজ, তার উপরে সোয়েটার, তার উপরে তুলো ভরা মেরজাই, তার উপরে ওয়েস্টকোট,
কোট, ওভারকোট এবং সর্বোপরি একটা মোটা বালাপোষ মুড়ি দিয়ে মাথাটাকে কান ঢাকা টুপি এবং পশমের গলাবন্ধ দিয়ে এঁটে কাঁপতে কাঁপতে ঠিক 8টার সময় স্টেশনে গিয়ে হাজির হলো। আমার মস্ত বড় লোহার তরঙ্গটা দুজন কুলি এসে ধরাধরি করে নামাতে গিয়ে একজন ফিক করে একটু হেসে ছেড়ে দিল। আমি বললাম, ক্যা হলো রে? সে বললে, বাবুজির তোরঙ্গ দেখছি ফাঁকা, যা দু একটা ধুতি উতি আছে সেগুলো গায়ে জড়িয়ে নিয়ে বাক্সটা আমাদের বকশিস করে দিয়ে যান না বাবু, আপনার কুলি ভাড়া রেল মাসুল অনেক বেঁচে যাবে। আমি বললাম, এই যা যা, তুমকো আর ইয়ে করতে হবে না, যা তো। এই বলে আমি হনহন করে স্টেশন মাস্টারের ঘরের দিকে চলে এলাম। স্টেশন মাস্টার আমাকে দেখেই বললেন, গুড ইভিনিং বাবু। আপনার ভাগ্য খুব ভালো, আজ আর অন্য কোনো প্যাসেঞ্জার নেই, সমস্ত গাড়িটাই আপনার একলার। চলুন আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসি। এই বলে তিনি আমাকে নিয়ে প্ল্যাটফর্ম পেরিয়ে 5-6টা রেল লাইন টপকে অনেক দূর পায়ে চলে একটা ফাঁকা মাঠের ধারে এনে দাঁড় করালেন। সামনে দেখলাম একটা ধোঁয়াটে রঙের গাড়ি কাটা পড়ে আছে, ঠিক যেন একটা কন্ধকাটা অন্ধকারের আড়ালে গা লুকিয়ে দাঁড়িয়ে আছে। মাস্টারবাবু গাড়িটার চাবি খুলে দিয়ে বললেন, নিন উঠে পড়ুন, বিছানা পেতে শুয়ে পড়ুন। এই বলেই তাড়াতাড়ি তার হাত বাতিটা তুলে দিয়ে গুড নাইট বাবু তিনি গুড নাইট বলে ছুট দিলেন। অন্ধকারে তাকে আর দেখতেই পেলুম না। রেল লাইনের খোয়াগুলোর ওপর দিয়ে তার জুতোর খসখস শব্দ কেবল শুনতে লাগলাম। ছ্যাঁত করে আমার মনে হলো, তাই তো, মাস্টারবাবু অমন করে পালালেন কেন? ইতিমধ্যে দেখি কুলি দুটো আমার তোরঙ্গ এবং বিছানাটা গাড়ির মধ্যে তুলে দিয়েই বলছে, বাবুজি পয়সা। আমি তাদের হাতে পয়সা দিতেই তারাও ছুট দিলে স্টেশনের দিকে। ব্যাপারখানা কি? আমি হতভম্বের মতন দাঁড়িয়ে ভাবছি, দেখি দুটো কয়লা মাখা কালো ভূতের মতন লোক রেল লাইনের বাঁধের নিচ থেকে উঠে অন্ধকারের মধ্যে কেবল 4টে সাদা চোখ দিয়ে আমাকে দেখতে দেখতে স্টেশনের দিকে চলে গেল। তাদের পিছনে একটা কুকুরও ল্যাজ তুলে দৌড় দিলে। তারপরেই একেবারে সব নিস্তব্ধ, একেবারে অন্ধকার। অমাবস্যার রাত্রি, চারিদিক অন্ধকারে একেবারে ঘুটঘুট করছে। সেই অন্ধকারে একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আমি এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলাম। আশেপাশে কেউ নেই, দূরে কেবল গাছগুলো অসাড় হয়ে ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে। গায়ের ভেতরটা কেমন আমার ছমছম করতে লাগলো। আমি আস্তে আস্তে গাড়ির মধ্যে গিয়ে উঠলাম। গাড়ির ভেতরটা একেবারে অন্ধকারে ঠাসা। তাড়াতাড়ি দেওয়াল হাতড়ে বিজলি বাতির চাবি টিপলুম। খুট করে একটা শব্দ হলো, কিন্তু আলো হলো না। সর্বনাশ, আলো নেই নাকি? আলো সুইচ নিয়ে অনেক নাড়াচাড়া করলাম, কিন্তু কোনো ফলই হলো না। যেমন অন্ধকার তেমনই। পকেট খুঁজলাম, দেশলাই নেই। কেমন করেই বা থাকবে? আমি তো আর চুরুট খাই না, লুকিয়েও না। হয়তো তোরঙ্গের মধ্যে একটা দেশলাই আছে। চাবি খুঁজতে লাগলাম। পৈতেতে চাবি বাঁধা ছিল। বালাপোষ, ওভারকোট, কোট, ওয়েস্টকোট, সোয়েটার, গেঞ্জি, গোলক ধাঁধার মধ্যে কোথায় যে পৈতে গাছাটা হারালো কিছুতেই খুঁজে পেলাম না। বামুনের ছেলে বিপদে আপদে বিবেশ ভেবুইয়ে এই পৈতেটাই তো মস্ত সহায়, সেটাকেও কি শেষে হারালুম? সেই অন্ধকারে আমার যেন হাঁপ ধরতে লাগলো। অন্ধকার যে জাঁতা কলের মতন মানুষের বুককে এমন করে পিষতে থাকে এ আমি জানতুম না। আমি গাড়ির মধ্যে এদিক ওদিক করে বেড়াতে লাগলাম, ছটফট করতে লাগলো। মনে হতে লাগলো যে আমার প্রাণ যেন বেরিয়ে যাবে। মাথা ঘুরতে লাগলো আমার। চোখের সামনে নানা রকম ছায়া দেখতে লাগলাম। কানে কাদের যেন ফিসফিস করে কথা এসে লাগতে লাগলো। কোথায় একটু আলো পাই? আমি ছুটে গাড়ি থেকে বেরিয়ে রেল লাইন থেকে দুখানা পাথর তুলে ঠকঠক করে সজোরে ঠুকতে লাগলাম, যদি একটু আলোর ফিনকি পাই। কিন্তু হায় রে অদৃষ্ট, আলোর বদলে পাথরকুচির ফিনকি এসে আমার চোখ দুটোকে ঝনঝনিয়ে দিলে। আমি দু হাতে চোখ রগড়াতে রগড়াতে স্টেশনের দিকে ছুট দিলুম, যেমন করে পারি সেখান থেকে একটা আলো নিয়ে আসবো। স্টেশন মাস্টারটা কি পাজি, এই অন্ধকারে মাঠের মধ্যে আমাকে একা ফেলে দিয়ে চলে গেল, একটা আলো দিল না। বললে কিনা দিব্যি ঘুমোতে ঘুমোতে যাবেন, পাজি কোথাকার। আমি ছুটতে ছুটতে একেবারে স্টেশনের কাছে এসে হাঁফ নিয়ে দাঁড়ালাম।
প্ল্যাটফর্মের কিনারায় একটা বাঁকা খেজুর গাছ ছিল ঠিক তার সামনে। কিন্তু এ কি? এই তো সেই খেজুর গাছ, এই তো এখানেই তো রয়েছে, কিন্তু স্টেশন কোথায়? আমি এদিক ওদিক চারিদিকে চেয়ে দেখলুম, স্টেশন তো নেই। মনে হলো কালো স্লেটের গা থেকে ছেলেরা যেমন করে তাদের আঁকা ছবিগুলো মুছে ফেলে, ঠিক তেমনই করে অন্ধকারের গা থেকে স্টেশনটাকে কে যেন একেবারে মুছে ফেলেছে। আমার বুকটা ধক করে উঠল। আমি আর তিলমাত্র না দাঁড়িয়ে আবার ছুটলাম। যে পথে এসেছিলাম সেই পথে ছুটলাম আমার গাড়ির দিকে। টপাটপ 5-6টা লাইন টপকে টপকে আমি যখন সেই মাঠের ধারে আমার গাড়ির সামনে এসে দাঁড়ালাম, তখন দেখি অত বড় গাড়িখানাও কে যেন উধাও করে দিয়েছে। গাড়ির তো কোনো চিহ্নমাত্র নেই সেখানে। কি সর্বনাশ! আবার ভালো করে আমি চারিদিকে তাকিয়ে দেখলাম, স্টেশনও নেই, গাড়িও নেই, চারিদিক খাঁ খাঁ করছে। এখন উপায়? এই রাত্রে আমি আশ্রয় বা পাই কোথায়? কি করি? একবার মনে হলো যে যাই, আমি আর একবার গিয়ে ভালো করে স্টেশনটা খুঁজে আসি। কিন্তু স্টেশনের দিকটা সেই খাঁ খাঁ মূর্তি মনে হয়ে আমার বুকটা কেমন ছেদ করে উঠল। ছেলেবেলায় গল্পে শুনতাম যে দৈত্যদানরা রাতারাতি নাকি বড় বড় বাড়ি বানিয়ে উড়িয়ে নিয়ে গিয়ে আবার সকালবেলার যেখানকার বাড়ি সেখানকার রেখে দিত। এ কি তাই হলো নাকি? মনে তো বিশ্বাস হয় না, কিন্তু চোখে তো দেখছি তাই। হঠাৎ বুকটা কেমন কেঁপে উঠল আমার। মনে হলো এমনভাবে রেল লাইনের ওপর দাঁড়িয়ে থাকাটা তো ঠিক নয়। আচমকা একটা গাড়ি এসে আমাকে চাপা দিয়ে যেতে পারে। যেই না এই কথা মনে হওয়া, তাড়াতাড়ি লাইন থেকে নেমে আমি অন্যদিকে ছুটে গেলাম। কিন্তু যেদিকেই যাই সেদিকেই রেল লাইন। সামনে পিছনে ডাইনে বাঁয়ে আমি যেদিকে ছুটছি সেদিকেই দেখি রেল লাইন লোহার জাল দিয়ে যেন আমাকে ঘিরে ফেলেছে। পালাবার কোনো উপায় নেই। আমার এই ছুটোছুটি দেখে অন্ধকার থেকে কারা যেন হঠাৎ খিলখিল করে হেসে উঠল। আমি চমকে উঠে দাঁড়িয়ে যেতেই টাল সামলাতে না পেরে একেবারে বাঁধের ওপর থেকে গড়াতে গড়াতে নিচে গিয়ে এক গাছতলায় এসে পড়লাম। মনে হলো প্রাণটা যেন বাঁচল। ট্রেন চাপা পড়বার আর ভয় নেই। গাছের গায়ে ঠেস দিয়ে চুপ করে বসে রইল। মনে হতে লাগলো যে কতক্ষণে রাত্রিটা কাটবে, কিন্তু রাত্রির যেন আর শেষই নেই। বসে বসে দেখতে লাগলাম যে নিস্তব্ধ রাত্রি ঝিমঝিম করতে করতে আরও নিঝুম হয়ে আসছে, আর রাত্রের অন্ধকারটা তার কালো গায়ের উপর চামচিকের ডানার মতন একখানা কালো কুৎসিত কম্বল আস্তে আস্তে টেনে মুড়ে দিচ্ছে। পৃথিবীর গা থেকে একে একে সব জিনিস যেন মুছে আসছে। দেখতে দেখতে আমি শুদ্ধ যেন মুছে আসতে শুরু করলাম। কালো জুতো মোজা পরা আমার লম্বা পা দুখানা একটু একটু করে মুছে গেল। কালো ওভারকোট ও নীল বালাপোষ মোড়া গা, তাও আস্তে আস্তে মুছতে লাগলো। যখন প্রায় কোমর অবধি মুছে গেছে, আমি আর সে দৃশ্য দেখতে পারলুম না। তাড়াতাড়ি চোখ বুজে ফেললুম। চোখ বুজে কেবল মনে হতে লাগলো, আমি আছি কি আমি নেই, আছি কি নেই। আছে আছে, এখানেই আছে, এই আয় আয় আয়, এদিকে আয়। এই বলে কানের কাছে কে যেন একজন চিৎকার করে উঠল। আমি চোখ চেয়ে দেখি মানুষের দেহের মেদ মাংস ছাড়িয়ে নিলে যেমন হয় তেমনই ধরো একটা কঙ্কাল তার কাঠির মতন সরু সরু লম্বা আঙুল নেড়ে ইশারা করে কাকে ডাকছে। দেখতে দেখতে তারই জুড়ি আর একটা কঙ্কাল লাফাতে লাফাতে এসে তার পাশে দাঁড়ালো। তারপর আরও একটা। দ্বিতীয় কঙ্কালটা আস্তে আস্তে সরে এসে আমার খুব কাছে ঘাড় হিঁট করে দেখতে লাগলো। তার চোখের উপর চোখ পড়তে দেখলুম, না আছে পাতা, না আছে চোখের তারা, শুধু দুটো গোল গোল গহ্বর কালো কটকট করছে। সে আমাকে বেশ নিরীক্ষণ করে দেখে জিজ্ঞাসা করলে, এই নাকি সে? প্রথম কঙ্কালটা বললে, সে না তো কে হে? দ্বিতীয়টা বললে, বেশ বেমালুম লুকিয়েছিলে তো, একেবারে চেনবার জো নেই। শেষ কঙ্কালটা ছুটে এসে বললে, কই কই কই, দেখি দেখি। এই বলে তার হাড় বের করা আঙুলগুলো দিয়ে টিপে টিপে আমাকে দেখতে লাগলো। ও, আর দেখছিস কি? ওই সেই। আমার চোখে কি ধুলো দেওয়ার জো আছে? হাজারি লুকোক না কেন? এই বলে প্রথম কঙ্কালটা এতখানি হাঁ করে বিকট শব্দে হেসে উঠল।
মুখের ভেতর থেকে তার সেই সাদা সাদা দাঁতগুলো যেন বেরিয়ে এসে অন্ধকারকে কামড়ে ধরল। শেষ কঙ্কালটা বললে, তবু একটু পরখ করে নেওয়া ভালো, কি জানি যদি ভুল হয়। প্রথম কঙ্কাল বললে, এই নে নে, আর পরখ করতে হবে না, ওদিকে লগ্ন বয়ে যায়। এই বলে সে আমার শিয়রের কাছে এসে দাঁড়ালো। আমি ভাবলুম ব্যাস, এইবার আমি শেষ। দেখতে দেখতে বাকি দুটো কঙ্কাল এগিয়ে এসে আমার দুখানা পা ধরলে, প্রথমে মাথার দিকটা ধরলে, তারপর তিনজনে মিলে মাটি থেকে চ্যাংদোলা করে আমাকে তুলে ফেললে। আমি তাড়াতাড়ি দুই হাত দিয়ে গাছের গুড়িটা চেপে ধরে বললুম, আমায় কোথায় নিয়ে যান মশাই? তারা বললে, কেন, বিয়ে দিতে? আমি চমকে উঠে বললুম, বিয়ে দিতে কি মশাই, এই বুড়ো বয়সে? একজন বললে, না না, বুড়ো বাড়ি আমরা পছন্দ করি। আমি বললুম, মশাই আমার চেয়ে ঢের বেশি বুড়ো রয়েছে, তাদের কাউকে নিয়ে যান না, আমায় কেন মিছিমিছি কষ্ট দিচ্ছেন বলুন তো? প্রথম কঙ্কালটা চেঁচিয়ে উঠে বলল, এই এই, তুমি ভেবেছো কি? হ্যাঁ, ভেবেছো কি পালিয়ে এসে লুকিয়ে থাকলেই রেহাই পাবে? হ্যাঁ, তোমাকে আমরা জোর করে ধরে নিয়ে গিয়ে বিয়ে দেব। আমি বললুম, আমি তো মশাই পালিয়ে এসে লুকিয়ে নেই, সেই ছোটবেলাতে একবার পালিয়েছিলুম বটে, কিন্তু তারপরে জ্যাঠামশাই পুলিশ দিয়ে ট্রেন থেকে বের করে আমাকে নিয়ে গিয়ে আমার বিয়ে দিয়ে দিল। সে বললে, এই শোনা, আমরা পুলিশ এখানে এসেছি তোমায় ধরে নিয়ে গিয়ে বিয়ে দেব বলে। আমি কাঁচুমাচু হয়ে বললাম, কিন্তু আমি তো আর বিয়ে করতে পারবো না। পারবে না কি আবার, পারবে না, বিয়ে তোমাকে করতেই হবে। এই, এমন কিসের গো তোমার? এই বলে পয়লা নম্বরের কঙ্কালটা ভীষণ গর্জন করে উঠল। আমি বললুম, রাগ করেন কেন মশাই, আমি ছাড়া কি আর পাত্র নেই? কত ছেলে হয়তো খুশি হয়ে বিয়ে করবে। সে বললে, এত রাতে এখন ভালো পাত্র পাই কোথা? যার তার হাতে তো আর মেয়েকে তুলে দেওয়া যায় না। এই, চলো, লগ্ন বয়ে যায়, চলো চলো। আমি কাঁদো কাঁদো হয়ে বললুম, তাহলে কি আমায় নিতান্ত বিয়ে করতেই হবে? শেষ কঙ্কালটা আমার কাছে আস্তে আস্তে এগিয়ে এসে নরম স্বরে বললে, দুঃখ কেন করছিস ভাই ক্যাংলা? আমি তড়াক করে দাঁড়িয়ে উঠে বললুম, এই ক্যাংলা কে মশাই? হ্যাঁ, আমি তো ক্যাংলা নই, আমি শ্রী মাধবচন্দ্র চক্রবর্তী। আমার পিতার নাম শ্রী মধুসূদন চক্রবর্তী, স্বর্গীয় শ্রী মধুসূদন চক্রবর্তী। প্রথম কঙ্কালটা হো হো করে হেসে উঠে বললে, রাধে মাধব, রাধে মাধব। আমি বললুম, সে আবার কি মশাই? সে বললে, এই এত রাতে এই শ্মশানের ধারে একটা জ্যান্ত শেয়াল কুকুর থাকে না, আর মাধব চক্রবর্তী আছে। তুই এতই বোকা পেলি আমাদের? আমি বললুম, এই তো আমি রয়েছি তো। সে বললে, আরে ভাই, মাধব চক্রবর্তীর দেহের ভিতর থেকে কথা কইলেই কি তুই মাধব চক্রবর্তী হয়ে যাবি? আমি বললুম, সে কি মশাই, মাধব চক্রবর্তী দেহের ভেতর থেকে আবার কে এলো? সে বললে, আরে ক্যাংলা, তুই মাধব চক্রবর্তীর শূন্য দেহের মধ্যে সিঁদিয়ে আছিস, সে কি আমি টের পাইনি ভাবছিস? আমি বললুম, এসব কি হেয়ালি বকছেন বলুন তো মশাই? মাধব চক্রবর্তীর দেহের মধ্যে যদি ক্যাংলা এলো, তাহলে মাধব চক্রবর্তী গেল কোথায়? সে বললে, মাধব চক্রবর্তী ভাই সে বামুনের ছেলে, সে বৈকুণ্ঠে গেছে। আমি বললুম, না মরেই সে বৈকুণ্ঠে চলে গেল? হ্যাঁ? সে বললে, মরেছে না তো কি? হ্যাঁ? আমি বললুম, মরেছে কিরকম? কিরকম করে মরল? সে মরে গেল আর টেরই পেল না? সে বললে, মানুষ কখন জন্মায় আর কখন মরে সে কি তার টের পায় নাকি? কথাটা শুনে ভোঁ করে আমার মাথাটা ঘুরে গেল। আমার অজান্তেই কি আমি মরে গেলুম নাকি? হ্যাঁ, সেই যে দেখলুম পৃথিবীর গা থেকে একে একে সব মুছে আসছে আলো, সেই কি তবে আমার মৃত্যু? কিন্তু এই তো আমি দাঁড়িয়ে রয়েছি, তা বটে, কিন্তু তবু কেমন যেন সন্দেহ হতে লাগলো আমার। হয়তো এ আমি নই, এ হয়তো অন্য কারোর আত্মা আমার শূন্য শরীর দখল করেছে। নইলে এই কঙ্কালগুলোর সঙ্গে এতক্ষণ কথা কইতে পারতুম। জ্যান্ত মানুষ কি কখনো তা পারে? কিন্তু মারা আমি ঘিলুম কেমন করে? আমার তো কোনো রোগ হয়নি।
হয়তো ওই বাঁধের ওপর থেকে গড়িয়ে পড়বার সময় পাথরে মাথা লেগে আমার মৃত্যু হয়েছে। আমি টেরই পাইনি। ভাবতে ভাবতে আমার মাথা গুলিয়ে যেতে লাগলো। কেমন যেন মনে হতে লাগলো যে না, আমি মাধব চক্রবর্তী নই, এরাই ঠিক বলছে। কাঙালিচরণের আত্মা আমার শূন্য দেহের মধ্যে এসে আসন পেতে বসেছে। তাইতেই আমার দেহের ভ্রম হচ্ছে যে মাধব চক্রবর্তীর জের বুঝি এখনো চলছে। কিন্তু কাঙালিচরণ লোকটা কে? আমি যদি কাঙালিচরণ হব, তবে আমি আমাকে চিনতে পারছি না কেন? এরা তো চিনতে পেরেছে। প্রথম কঙ্কালটা বলে উঠল, কি হে ক্যাংলা, কি ভাবছো? বিয়ে করবার মতি স্থির হলো? আমি বললুম, আচ্ছা মশাই, বলছি আমি কি সত্যিই কাঙালিচরণ? সে খানিক আমার মুখের দিকে অবাক হয়ে চেয়ে থেকে বললে, সে কি রে ক্যাংলা, তুই নিজেকে নিজে চিনতে পারছিস না? আমি বললুম, কই না তো। সে বললে, সর্বনাশ হয়েছে। এই ক্যাংলা, এই দেখ, তুই আমাদেরকেও চিনতে পারছিস না? আমি বললুম, একটুও পাচ্ছি না। সে বললে, এই তোর মনে পড়ছে না আজ এই অমাবস্যার দিনে ঘুটঘুটে লগ্নে তোর বিয়ে রাগেশ্বরীর সঙ্গে? আমি বললুম, কই, তা আমার তো কোনো বিয়ের কথা হয়নি। সে বললে, সে কি রে, আরে আরে তোর গায়ে গোবর পর্যন্ত হয়ে গেছে, তোর মনে পড়ছে না? আমি বললুম, গায়ে গোবর, সেটা আবার কাকে বলে? সে বলল, তুই তো অবাক করলি। হ্যাঁ, তোর সত্যি কিছু মনে পড়ছে না? এই ক্যাংলা, আরে গায়ে গোবরের দিন ভোর রাতে তালপুকুরে তুই মাছ ধরতে যাচ্ছিলিস তত্ত্ব পাঠাবার জন্য। তাল গাছের মাথায় বসে রাগেশ্বরী তখন বরপনের কুড়ি পাচ্ছিল। তুই রাগেশ্বরীকে দেখতে পাসনি, সেও তোকে দেখতে পায়নি। তারপর তুই যেমন ঠিক তাল গাছ থেকে এসেছিস, অমনি রাগেশ্বরীর পা দুটো দুলতে দুলতে তোর কপালে এসে ঠক করে লেগে গেল। রাগেশ্বরী তো তখন লজ্জায় 7 হাত জিভ কেটে মাথায় ঘোমটা দিয়ে টেনে দৌড়। তুই বাড়িতে এসে কাঁদতে কাঁদতে আমায় বললি, আমি বিয়ে করবো না। কেন রে, কি হয়েছে? তুই তখন বললি, ওর পা আমার কপালে ঠেকেছে। আমি বললাম, আরে বাবা, তাতে কি হয়েছে? তুই বললি, ওই যে আমার মাথা আর মুন্ডু। বলে তুই কপাল চাপড়াতে লাগলি। আমার যে কি অপরাধ হয়ে গেল। হ্যাঁ, এইসব তোর মনে পড়ছে না? আমি বললুম, মনে পড়েছে, মানে এইরকম একটা গল্প আমি যেন কোথায় শুনেছি, কোথায় যেন শুনলাম। তারপর তারপর কি হলো? সে বললে, সর্বনাশ করলি, তারপরেও তোর মনে পড়ছে না? আরে বাবা, তারপর তোর গুরু ঠাকুর এলেন, এসে বিধান দিলেন যে রাগেশ্বরীর পা তোর মাথায় একবার ঠেকেছে, আর 700 বার তোর পা দিয়ে তার মাথাটা ঠেকলে দে, তাহলেই সব দোষ খণ্ড হয়ে যাবে। তখন তুই বললি, ওরে বাপরে, ও রাগেশ্বরীর মাথায় লাথি মারা, ও আমি পারবো না। বলেই তো তুই ছুট দিলি। পারবো না, পারবো না, পারবো না। আমি বললুম, তারপর? সে বললে, তারপর আর কি? হ্যাঁ, তারপর আজ বিয়ের সময় তোকে খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে এই শ্মশানে এসে দেখি তুই এই মাধব চক্রবর্তীর মরাটাকে দানা পাইয়ে বসে আছিস। আরে ক্যাংলা, এই মাধব চক্রবর্তীকে যারা পোড়াতে এসেছিল তারা কোথায় গেল? হ্যাঁ, তোকে দেখে ভয় পালিয়েছে বুঝি? আমি বললুম, মাধব চক্রবর্তীকে আবার পোড়াতে আসবে কারা? হ্যাঁ, এই আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না গো। সে বললে, তোর কিছুই মনে পড়ছে না? তুই সত্যি বলছিস না মস্করা করছিস? আমি বললুম, তোমার দিব্যি করে বলছি গো, আমি সত্যি বলছি, আমি। সে বললে, তবে সর্বনাশ হয়েছে, তোকে নিশ্চয়ই মানুষে পেয়েছে। আমি বললুম, হ্যাঁ, মানুষে পেয়েছে কি গো? সে বললে, এই জানিস না বুঝি? হ্যাঁ, আমরা যেমন মানুষের ঘাড়ে চাপি, মানুষও তেমনি আমাদের কারোর না কারোর ঘাড়ে চাপে। তুই যখন মাধব চক্রবর্তীর দেহে সিদিয়েছিলিস,
তখন বোধহয় তার একটুখানি প্রাণ বাকি ছিল, সেইটাই তোকে পেয়ে বসেছে। আমি বললুম, তাতে কি হয়? সে বললে, আরে বাবা, মানুষ যেমন তখন নিজেকে চিনতে পারে না, আবল তাবল বকে কটবট করে চোখ ঘোরাতে থাকে, ঠিক আমাদেরও তেমনটি হয়। তাই তো তুই অমন করছিস, নিজেকে চিনতে পারছিস না, আমাদেরকেও চিনতে পারছিস না। ও তাই আমি নিজেকে ক্যাংলা বলে চিনতে পারছি না? ওগো ওগো, তবে আমার কি হবে এখন? ঠিক হয়েছে, ঠিক হয়েছে। যেমন বিয়ে করবো না বলে পালিয়ে এসেছিস, তেমনি ঠিক জব্দ হয়েছিস। ওগো, রাগেশ্বরীকে আমি বিয়ে করবো গো, আমাকে তোমরা উদ্ধার করো। তবে তবে বেরিয়ে আয় ওখান থেকে। হ্যাঁ, আমি বললাম, এই বেরোবো কি করে? কি আশ্চর্য! পথ হারিয়ে ফেলেছিস বুঝি? হ্যাঁ, কিন্তু তুই তো মুশকিল করলি। এক কাজ কর, মাধব চক্রবর্তীর ওই কোচার খুঁটোটা এই ডালের সাথে বেঁধে গলায় একটা ফাঁস দিয়ে তুই ঝুলে পড়, তাহলেই সুরত করে বেরিয়ে আসতে পারবি। আমি আঁতকে উঠে বললাম, ওরে বাপরে, সে যে ফাঁসি! হ্যাঁ, না না না, ও আমি পারবো না। দেখ, সে বললে, আহা, ভয় কি? আমি তো কতবার ফাঁসে গেছি, তোর কোনো ভয় নেই, তুই ঝুলে পড়। আমি ভয়ে শিউরে উঠে বললুম, না গো, না না না, আমি পারবো না, পারবো না, গলায় ফাঁসি দিতে আমি কিছুতেই পারবো না। দেখ, হয় না কি এরকম? যেমনই এই কথা বলা, সেই প্রথম কঙ্কালটা তার সেই কালো গর্তের মতন চোখ দুটোকে বনবন করে ঘুরিয়ে বললে, কি বললে তুই? তুই ফাঁসি যেতে পারবি না? এই শোন ক্যাংলা, আমরা হলাম গলায় দড়ে, আর তুই হলি আমাদের ঘরের ছেলে। হ্যাঁ, ঘরের ছেলে হয়ে এমন কথা বলছিস যে ফাঁসি যেতে তোর ভয় হয়? কুলাঙ্গার কোথাকারের! আমি কাচুমাচু হয়ে বললাম, কি করব, আমার যে ভয় করছে। সে দাঁতের দুপাটি কর্মর করতে করতে বলে উঠল, ফের ওই কথা! এই বেলা ঝুলে পড়, নইলে নইলে তোর ভালো হবে না বলে দিচ্ছি। আমি বললুম, ওগো ওগো, আমি তোমার দুটি পায়ে পড়ি গো, পায়ে পড়ি, আমি পারবো না, আমি ফাঁসিতে ঝুলতে পারবো না, আমার ভয় করছে। সে আরো রেগে গিয়ে বললে, হত ভাগা কোথাকারের! এই, এই, দূর দূর হ আমাদের সামনে থেকে, দূর হ! এই বলে সে আমাকে তেড়ে মারতে এলো। দ্বিতীয় কঙ্কালটা এগিয়ে এসে বললে, আহা, আরে রাগ করেন কেন খুড়ো মশাই? ও হয়তো ক্যাংলা নয়, নইলে ফাঁসিতে ভয় পাবে কেন? খুড়োমশাই বললেন, কে ক্যাংলা নয়? এই শোনো, 7 বছর টিকটিকি পুলিশে কাজ করেছি, কত বড় বড় ফেরার পাকড়াও করেছি, আর আমার নাকি ভুল হবে? শেষ কঙ্কালটা এগিয়ে এসে বললে, সন্দেহ যখন হচ্ছে তখন একবার পরখ করে দেখতে ক্ষতি কি দাদামশাই? দাদামশাই তখন বললেন, আচ্ছা, বেশ 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 বেশ, পরীক্ষা হোক। এই বলে আমার দিকে ফিরে তিনি বললেন, কি হ্যাঁ, তুমি মাধব চক্রবর্তী না কাঙালি চরণ? আমি বললুম, আগে আগে তো জানতুম আমি মাধব চক্রবর্তী, কিন্তু তারপর থেকে আমার আমার কেন জানি না মনে হচ্ছে আমি বোধহয় কাঙালি চরণ। সে বললে, ও, কাঙালি চরণ যদি হও, তুমি আমার অবাধ্য হয়েছ বলে তোমায় শাস্তি নিতে হবে। তোমায় ফাঁসি দেব আমরা, এই শ্মশানে, এই গাছের ডালে। আমি বললুম, আগে আমি তবে মাধব চক্রবর্তী। সে বললে, বেশ, আর মাধব চক্রবর্তী বলে যদি নিজেকে প্রমাণ করতে পারো, তাহলে তোমায় আমরা 3 বার সেলাম ঠুকে চলে যাব। কি? আর যদি না পারি? আর যদি না পারি, তাহলে এইখানে তোমার ঘাড় মটকে রেখে চলে যাব। ঘাড় মটকে দেবেন? হ্যাঁ, কি সর্বনাশ! এই বিদেশ বিভুঁইয়ে অচেনা জায়গাতে এত রাত্রিরে কি করে নিজেকে প্রমাণ করবো বলুন তো মশাই? হ্যাঁ, না পারো তো ঘাটটি মটকে দেব, শ্মশানের ভূত হয়ে থেকো। সত্যি বলছি, এই কথা শুনে আমি কেঁদেই ফেললাম। তখন সেই দ্বিতীয় কঙ্কালটা এসে আমাকে বলল, কাঁদছো কেন?
তোমার এমন কোনো চিহ্ন নেই যাতে প্রমাণ হয় তুমি মাধব চক্রবর্তী? আমি বললুম, আছে আছে, এই এই দেখুন আমার ডানাতে একটা জরুলের দাগ। সে হেসে বললে, ও প্রমাণ তোমাদের পুলিশের কাছে চলে, এখানে আমাদের কাছে চলে না। অন্য কোনো প্রমাণ দিতে পারো? আমি বললাম, আমার ভেতরে কি আছে না আছে আমি তো জানি না মশাই। এই যে দেখুন না, আমার ভেতরে কাঙালিচরণ আছে কি মাধব চক্রবর্তী আছে আমি নিজেই তাই ঠাওর করতে পারছি না। প্রথম কঙ্কালটা গম্ভীর স্বরে বলে উঠল, কাঙালি চরণ হলে তোমায় ফাঁসি দেব কিন্তু। আমি তাড়াতাড়ি বলে উঠলুম, আগে না 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 না, আমি মাধব, আমি 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 মাধব চক্রবর্তী। সে বললে, বেশ, তাহলে শিগগিরই প্রমাণ করো, নইলে নইলে ঘাটটা মটকালুম বলে। দ্বিতীয় কঙ্কালটা বললে, অমন ভেবড়ে যাচ্ছ কেন? তোমার কি এমন কোনো গুণ নেই যাতে বোঝা যায় যে তুমি মাধব চক্রবর্তী? আমি বলে উঠলুম, হ্যাঁ 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 আছে বই কি, আমার একটা মস্ত গুণ আছে, আমি 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 কবিতা লিখতে পারি। প্রথম কঙ্কালটা এগিয়ে এসে বললে, ও, তুমি কবিতা লিখতে পারো? হ্যাঁ, নিজে লেখো না পরের কবিতা নিজের বলে চালাও? আমি বললুম, না মশাই, না না, আমি সেরকম কবি নই, আমি ভালো কবি। সে বললে, তোমার কবিতা কাগজে ছাপা হয়? এই না, মানে সম্পাদকেরা ভয়ে ছাপেন না। সে বললে, ভয় ছাপেন না? কিরকম? আমি বললাম, আমার কবিতা আসলে এত উচ্চ শ্রেণীর যে একবার সেই কবিতা ছাপলে পাঠকেরা অন্য কবিতা পড়তেই চাইবে না, কাগজ ভর্তি করা তখন দায় হয়ে উঠবে। একথা এক সম্পাদক আমাকে নিজের মুখে বলেছেন আর কি। সে বললে, আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, কই দেখি একটা কবিতা লেখো দেখি। আমি তখনই আমার ওভারকোটের পকেট থেকে আমার পকেট বইখানা বের করে বললাম, একটা আলো চাই যে। সে বললে, দিচ্ছি আলো। এই বলে খানিকটা ধুলোবালি একত্র করে একটা ফুঁ দিলে অমনি আগুন জ্বলে উঠল। এই নাও। আমি সেই আলোয় বসে লিখতে লাগলাম। খানিকটা লিখেছি। সে বললে, কই কই কই, কি কি লিখলে পড়ো? আমি বললুম, এখনো যে শেষ হয়নি মশাই। সে বললে, কবিতার আবার শেষ আছে নাকি? যা লিখেছে তাই পড় দেখে নে। আমি সুর করে পড়লুম, পড়িয়ে বিপদে তারা হয়েছি মা দিশে হারা, উদ্ধারে দুঃখ কারাগার হতে মা জননী, শ্মশানে বসিয়ে ডাকি ভয়ে ঘুরে শিরোচাকি, খাবি খায় প্রাণ পাখি শূন্য হেরিয়ে ধরণী, কোথা মোর গেহ খাঁচা, কোথা পিতা কোথা চাচা, এসে মা আমারে বাঁচা দিয়ে তোর পা তরণী। এইটুকু অবধি শেষ হতেই সে বলল, এই ঢের হয়েছে ঢের হয়েছে, এরকম গান তো আমি অনেক যাত্রায় জুড়িদের মুখে শুনেছি। এ তোমার নিজের লেখা না পুরনো একটা গান মুখস্থ ছিল তাই নিজের লিখে শোনাচ্ছ? আমি বললুম, না মশাই, এ আমার নিজের রচনা, একেবারে টাটকা। এতে আপনি পুরনোর গন্ধ কোথায় পেলেন? হ্যাঁ, এই দেখছেন না, একেবারে আধুনিক ধরনের লেখা একেবারে। এই থামো তো, তোমায় আর জ্যাঠাপোনা করতে হবে না। পুরনো একটা গান চুরি করে নিয়ে আমাকে ফাঁকি দেবে ভেবেছ? হ্যাঁ, তা হচ্ছে না। দেখি তো, দেখি দেখি তুমি কত বড় ওস্তাদ। হ্যাঁ, আমার নাম নিয়ে একটা কবিতা লিখে দেখাও দেখি। আমি বললুম, খুব পারি, খুব পারি। নাম নিয়ে অনেক কবিতা লিখেছি, তেলের নাম নিয়ে, ওষুধের নাম নিয়ে অনেক ভালো ভালো কবিতা আমার লেখা আছে। হ্যাঁ, একবার একটা জুতোর দোকানে কবিতা লিখে আমি প্রাইজ পেয়েছিলাম। আপনার নামটা একবার বলুন না, এখনই লিখে দিচ্ছি। সে বললে, আমার নাম জাদরেল, লিখে ফেলো দেখি এই নাম নিয়ে একটা কবিতা চট করে, তবে বুঝবো। হ্যাঁ, কত বড় বাহাদুর তুই। আমি কাগজ পেন্সিল নিয়ে লিখতে শুরু করেছি মাত্র সে বললে, কি লিখলে? আরে পড়ো হে পড়ো, আমি অত বড় কবিতা দু চোখে দেখতে পারি না। আমি বললুম, মশাই একটু সময় দিন আমায়। এই বলে ঘস ঘস করে আমি লিখে যেতে লাগলাম। একবার একটু থেমেছি, সে আমার খাতার দিকে ঝুঁকে দেখে বললে, অনেক লেখা হয়েছে, এবার পড়ো। অগত্যা আমি পড়লুম, রেল আছে, জেল আছে, আর আছে কদবেল, পাশ আছে, ফেল আছে, আর আছে সুলোশেল, ঢোল আছে, চোল আছে, আর আছে সার্কেল, সবসে বড়া है চাঁদ রেল, চাঁদ রেল। বাবা 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 বাবা, হ্যাঁ এই বেড়ে লিখেছো তো? হ্যাঁ হ্যাঁ, আর একবার পড়তো। হ্যাঁ, আর একবার পড়ো না। আমি আর একবার চিৎকার করে পড়লুম,
রেল আছে, জেল আছে, আর আছে কদবেল, পাশ আছে, ফেল আছে, আর আছে ষোলশেল, টোল আছে, চোল আছে, আর আছে সার্কেল, সব ছেড়ে বেড়া হে ইয়াদ রে। সে আবার মহা খুশি হয়ে বললে, বেশ হয়েছে, বেশ হয়েছে, চমৎকার হয়েছে। যাও 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 যাও, প্রমাণ হয়ে গেল যে তুমি কবি মাধব চক্রবর্তী। আমি বললুম, ঠিক বলছেন তো মশাই, হ্যাঁ আমি কাঙালিচরণ নই। সে বললে, কাঙালিচরণের 14 পুরুষ এইরকম কবিতা লিখতে পারে না। মাধব চক্রবর্তী না হলে এমন কবিতা লেখে আর কে? আমি বললুম, মশাই আমার আর একটা কবিতা শুনবেন, আর একটা এই খাতাতেই লেখা আছে, এই জয়পুরের শীত সম্বন্ধে। কই 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 কই, এই শোনাও তো দেখি। আমি তাড়াতাড়ি পকেট বইয়ের পাতা হাতড়ে কবিতাটা বের করে পড়তে শুরু করলুম। এই যে, বস্তা বস্তা পুঞ্জ পুঞ্জ তীব্র হিম ঢেলে বোম মার্গে কে রচিল শীতের পাহাড়, লেপ গদি বালাপর সর্ববর্ম ভেঙে কম্প এসে কাঁপাইছে শরীরের হাড়, ঊর্ধ্বফণা ক্রুদ্ধ শতনাগিনীর প্রায় কপালে কোপলে ভীম হানিছে ছোবল, কিংবা কোন পিশাচিনী উন্মাদিনী সমা তীক্ষ্ণ ধার ছুরিকায় করিতেছে কোতল, অথবা কি মেঘদৈ। হঠাৎ দূরে একটা বীভৎস কোলাহল উঠল। আমি চমকে উঠে পড়া থামিয়ে দেখি আমার সামনের কঙ্কাল তিনটে লাফাতে লাফাতে ডিগবাজি খেতে খেতে মাঠের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আর আমি রাম 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 এই বলতে বলতে সেখান থেকে উঠে পড়লুম। এতক্ষণ রাম নামটা কেন যে মনে আসেনি কে জানে। আমি রেল লাইনের বাঁধ ঠেলে ওপরে উঠতে যাচ্ছি, এমন সময় দুটো কুলির সঙ্গে দেখা। তারা বললে, বাবু আপনাকে আমরা খুঁজে বেড়াচ্ছি, আপনি গাড়ি ছেড়ে কোথায় গিয়েছিলেন? আমি আর কি বলবো, আমি বললুম, আমি এখানে ওই মানে একটা হচ্ছিল কি না, তাই একটু দেখতে এসেছিল। তারা বললে, আপনার গাড়ি ঠেলে আমরা ওই দিকে রেখে দিয়েছি, চলুন চলুন আপনাকে দেখিয়ে দিই। এই বলে তারা আমাকে গাড়িতে তুলে দিল। আমি গাড়িতে উঠে বললুম, হ্যাঁ রে, গাড়িতে আলো নেই কেন? সে বললে, বিজলিবাতি আছে তো বাবু, মেলগাড়ির সঙ্গে লাগিয়ে দিলেই চলবে। আমাকে একটা বাতি দিয়ে যেতে পারিস তোরা? হ্যাঁ, বকশিস দেব। তাদের একজন ছুটে গিয়ে একটা বাতি এনে দিলে। আমি সেইটা সামনে রেখে পকেট থেকে বইটা খুলে বের করে নিজের লেখা কবিতা পড়তে লাগলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন মণিলাল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প কঙ্কালের টঙ্কার। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, দ্বিতীয় কঙ্কাল শোভন সুন্দর দাস, তৃতীয় এবং চতুর্থ কঙ্কাল সন্দীপ দেবনাথ, কুলি কল্যাণ সরকার, স্টেশন মাস্টার এবং ক্যাংলার ভূমিকায় সমী শুভ্র গাঙ্গুলি, প্রথম কঙ্কাল এবং গল্পের সূত্রধার আমি সৌম্য। ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণে তনুশ্রী সাহা, সৌম্য মুখার্জি এবং কল্যাণ সরকার। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।